হ্যালো অ্যান্ড ওয়েলকাম অল টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি সেতু একাডেমি। সবার প্রথমেই তোমাদের কাছে সরি, কারণ সানডেতে একটা ভিডিও দেওয়ার কথা ছিল বাট ভিডিও আসেনি। তো আজকে মনডেতে একটা নয়, তোমরা দুটো ভিডিও পেয়ে যাবে। ঠিক আছে, শুটিং হয়ে গিয়েছিল বাট অন্য কিছু কারণের জন্য আপলোড করা হয়নি। তো আজকে তোমরা দুটো ভিডিও পেয়ে যাবে। তো চলো আজকে ফার্স্ট, চলো ফার্স্ট টপিক যেটা আমরা জেনে নেবো, হোয়াট ইজ প্রেশার। প্রেশার বলতে বোঝানো হয়েছে ফোর্স অ্যাক্টিং পার ইউনিট এরিয়া। ফোর্স পার একটা বক্স 5 স্কোয়ার, আর এটার ফোর্স কতটা লাগানো হচ্ছে? 10 ডাইন, 10 ডাইন ফোর্স লাগানো হচ্ছে। তাহলে প্রেসার কি হবে? 10 ডাইন 5 সেন্টিমিটার স্কোয়ার, 2 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, এটা হচ্ছে 10 ডাইন ফোর্স দেয়া হচ্ছে বক্সটার উপর। বক্সটার যে ফোর্স, যে এরিয়াটার উপর দেয়া হচ্ছে, যতটা এরিয়ার উপর ফোর্স দেয়া হচ্ছে সেটা হচ্ছে 5 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে প্রেসার কত? 10 ডাইন ডিভাইড বাই 5 সেন্টিমিটার স্কোয়ার, তাহলে 2 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। আচ্ছা, চলে এসো ইউনিটে। ইউনিট কি বলছে? এসআই ইউনিট আর সিজিএস ইউনিট। এসআই ইউনিট দেখো, নিউটন পার মিটার স্কোয়ার, যেহেতু ফোর্সের এসআই একক নিউটন, আর এরিয়ার এসআই একক মিটার স্কোয়ার, তো নিউটন পার মিটার স্কোয়ার। অথবা আমরা এটাকে বলছি পাস্কেল, আর সিজিএস ইউনিট এক্ষুনি দেখালাম, ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। আর এটা স্কেলার। স্কেলার কেন? কারণ এরিয়া একটা ভেক্টর, ফোর্সও একটা ভেক্টর। এরিয়া কেন ভেক্টর সেটা তোমরা পরে বুঝতে পারবে। এরিয়াও ভেক্টর, ফোর্সও ভেক্টর, ভেক্টর বাই ভেক্টর, তাহলে নেচার হচ্ছে স্কেলার। প্রেসারের কোনো ডাইরেকশন হয় না, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা নোট পয়েন্ট দেওয়া আছে। নোট পয়েন্টটা কি? সেম ফোর্স গ্রেটার প্রেসার ইফ এরিয়া স্মলার। কেন? এরিয়া যদি ছোট হয়, এরিয়া যত ছোট হবে ফোর্সটা তত বেড়ে যাবে। মানে ফোর্স একই থাকবে বাট প্রেসারটা বেড়ে যাবে। যেরকম একটা সরু ছুরি দিয়ে তুমি যদি ফল কাটো, তাহলে সেম ফোর্সেই তোমার ফলটা কেটে যাবে, ঠিক আছে। আর যদি ছুরিটা ভোঁতা হয়, তাহলে সেম ফোর্স দেবে, ফলটা কাটবে না। কেন? প্রেসারটা কম, ফোর্স তুমি সেম দিচ্ছ, বাট যেহেতু এরিয়াটা বড় ছুরির এরিয়াটা বড় হওয়ার কারণে প্রেসারটা কমে যাচ্ছে। প্রেসার কমে যাওয়ার জন্য ফলটা কাটছে না, ঠিক আছে। তো গ্রেটার প্রেসার ইফ এরিয়া স্মলার। এরিয়া যখন স্মল হয়ে যাবে, এই এরিয়াটা যদি স্মল হয়ে যায়, তাহলে তোমার ফোর্সটা এক থাকলেও প্রেসারটা বেড়ে যাবে, ঠিক আছে। এরপরে দেখা যাক। এরপর হচ্ছে প্রেসার ইন সলিড ভার্সেস ফ্লুইড। সলিডের ক্ষেত্রে কি হয়? ফোর্সটা লম্বভাবে লাগে, মানে নর্মাল রিয়াকশন। ফোর্স অ্যাকশন সারফেস, ফোর্স অ্যাকশন সারফেস মানে তোমার যদি এইখানে একটা ধরো, এখানে একটা শেপের অবজেক্ট আছে, ঠিক আছে। এর 5টা সারফেস, একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, ঠিক আছে। 5টা সারফেস প্লাস এটা একটা সারফেস, 6টা সারফেস। তাহলে এই সারফেসের উপর যদি প্রেসার দেওয়া হয়, এই সারফেসের উপর, ঠিক আছে, প্রেসারটা ধরো দেয়া হচ্ছে এই সারফেসের উপর, তাহলে এর উপরেই কাজ করবে নর্মাল রিয়াকশন। এই সারফেসের উপর যদি প্রেসারটা দেওয়া হয়, তাহলে প্রেসারটা এরকম ভাবেই কাজ করবে, প্রেসার ডাইরেকশনটা এটাই হবে। কিন্তু যদি লিকুইড বা গ্যাসের ক্ষেত্রে
ফোর্স দেয়া হয় সেই ফোর্সটা কিন্তু প্রেসারটা ইকুয়ালি সব দিকে কাজ করে, ফ্লুইডস এক্সার্ট প্রেসার ইকুয়ালি এট এ পয়েন্ট। পাস্কেলস ল, এটাই হচ্ছে পাস্কেলস ল, যে ফ্লুইড আর গ্যাস যদি হয় সেক্ষেত্রে তুমি যদি প্রেসারটা এখানে দাও একটা স্পেসিফিক পয়েন্টে, তোমার ধরো একটা জলের গ্লাস রয়েছে সাপোজ, তুমি যদি এইখানে প্রেসার দাও এখানে, তাহলে সব দিকে প্রেসারটা ছড়িয়ে পড়বে, ঠিক আছে, ফ্লুইডস এর ক্ষেত্রে। আচ্ছা, এরপরে দেখা যাক, এরপরে বলছে প্রেসার ইন আ লিকুইড কলাম। লিকুইড কলাম যদি থাকে, লিকুইডের যদি কোনো কলাম থাকে, তাহলে এক্ষুনি আগে দেখালাম না জলের বোতল, জলের বোতল যে দেখালাম এটাও তো একটা লিকুইড, যদি ওপর অব্দি লিকুইড থাকে, লিকুইডের এটা একটা কলাম, ঠিক আছে। তাহলে সেই লিকুইড কলামে যদি যে কোনো পয়েন্টে ধরো এই পয়েন্টে প্রেসার এ করতে হবে, বা এই পয়েন্টে প্রেসার এ করতে হবে, সেইটার জন্য কি ফর্মুলা আছে, একটা ফর্মুলা আছে, পি ইকুয়াল টু এইচ রো জি। এইচ রো জি কি বলছে ফর্মুলাটায়, ফর্মুলাটায় বলছে এইচ ইকুয়ালস টু ডেপথ। এই ডেপথটা কোথা থেকে মাপা হচ্ছে, ডেপথটা মাপা হচ্ছে এই ফ্লুইডের আপার সারফেস থেকে, এইখান থেকে যে ডিস্টেন্সটা সেইটা হচ্ছে এইচ। এটা ধরো H1, এটা ধরো H2, এটা ধরো H3। এবার এখানে কি আছে, H3 গ্রেটার দেন H2 গ্রেটার দেন H1, H1টা সবচেয়ে ছোট, H1 সবচেয়ে ছোট। আচ্ছা, রোটা কি, ডেনসিটি অফ লিকুইড, যেটা এখানে সকল এই কেসের ক্ষেত্রে সেম, যেহেতু একটাই লিকুইড এখানে রয়েছে, তাহলে ডেনসিটি অফ দ্য লিকুইডটা এই কেসের ক্ষেত্রে সেম, একটাই লিকুইড, একটাই তার ডেনসিটি, সেটা ধরে নিলাম রো। আচ্ছা, জি অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, সেটাও গোটা পৃথিবীতে সেম, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আগের দিনকেই বলেছিলাম। তাহলে জিটাও সেম। তাহলে এই একটা লিকুইড কলামে ভ্যারিয়েবল কি, ভ্যারিয়েবল শুধুমাত্র এইচ, একটা স্পেসিফিক কেসের ক্ষেত্রে, একটা স্পেসিফিক কেসে একটা লিকুইড আছে, সেইখানে যদি ভ্যারিয়েবল দেখো, ভ্যারিয়েবল শুধুমাত্র এইচ। আচ্ছা, তাহলে এইচটা এখানে যেহেতু কম, তাহলে টোটাল মাল্টিপ্লিকেশন গুণফলটা এইচ রো জি, এই যে গুণফলটা এখানে কমে যাবে, গুণফল কমে যাওয়া মানে প্রেসার কমে যাবে। দেখো এখানে লেখা আছে, দেখো এখানে লেখা আছে, কোথায় গেল, লো প্রেসার, লো প্রেসার লেখা আছে, দেখো লো প্রেসার কেন, এইচটা কম বলে, এইচটা কম বলে। আর তলায় দেখো লেখা আছে হাই প্রেসার। হাই প্রেসার কেন লেখা, H3টা বেশি, H3 সবচেয়ে বেশি, সেই কারণে এখানে হাই প্রেসার লেখা আছে, ঠিক আছে। হাই প্রেসার হওয়ার কারণে কি হচ্ছে, এইখানের থেকে যে যদি এখানে একটা ফুটো করে দাও, জলটা সব থেকে দূরে যাবে, কারণ এই প্রেসারটা সবচেয়ে বেশি। আর এখান থেকে যদি একটা ফুটো করো তাহলে সবচেয়ে কম দূরে যাবে, কারণ এখানে প্রেসার সবচেয়ে কম। সবচেয়ে কম তুমি যদি হিসেব ধরো, এইখানে প্রেসার সবচেয়ে কম, এবার ধীরে 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 তিনটে কেস এখানে বিচার করা হয়েছে, তার মধ্যে সবচেয়ে কম এখানে, তাই তো। ঠিক আছে, তাহলে দুটো রিলেশন আমরা পেলাম, প্রেসার হচ্ছে ডেপথের সঙ্গে সমানুপাতিক, আর প্রেসার ডেনসিটির সঙ্গে সমানুপাতিক, ঠিক আছে। ডেনসিটি এইখানে যদি জলের জায়গায় তুমি যদি পারদ রেখে দাও, পারদের ডেনসিটি জলের থেকে অনেক বেশি, তাহলে প্রেসার কিন্তু অনেক বেড়ে যাবে। এই যে জলটা যতদূর যাচ্ছে, পারদ কিন্তু আরো দূরে যাবে, পারদ তখন ধরে নাও সাপোজ, এরম দূরে যাবে, ঠিক আছে, পারদটা আরো দূরে যাবে, ঠিক আছে। এই রোটা তখন বেড়ে যাবে, তখন এই এই কলামটা টোটালটাই পারদের রো, এই কলামটা টোটালটাই পারদে ভর্তি, তখন তখন আর জল নেই সেখানে, জলের সঙ্গে তুমি যদি তুলনা করো, ঠিক আছে। ডেপথটা একটা সিঙ্গেল কেসের ক্ষেত্রে ভ্যারিয়েবল, প্রেসার আর ডেপথ সমানুপাতিক, আর ডেনসিটি তুমি যদি লিকুইডটাকেই চেঞ্জ করে দাও তাহলে তার ডেনসিটি চেঞ্জ হয়ে যাবে, ডেনসিটি যদি বাড়ে প্রেসার বাড়বে, ডেনসিটি কমলে প্রেসার কমবে, ঠিক আছে। এরপর লিকুইড প্রেসারের কি আছে, ইনক্রিজেস উইথ ডেপথ, ইনক্রিজেস উইথ ডেনসিটি, ডেপথ বাড়লে বাড়বে, ডেনসিটি বাড়লে বাড়বে, অলরেডি বলে দিয়েছি। অ্যাক্টস ইকুয়ালি ইন অল ডিরেকশন, অ্যাক্টস নর্মালি অন সারফেস, এইটা ভালো করে বোঝো। এইখানে যে প্রেসারটা, একটা ধরো জলের বিন্দু আছে,
তার যে প্রেসারটা কত দিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, সব দিকে যাচ্ছে, তাই তো? সব দিকে যাচ্ছে তার প্রেসারটা। কিন্তু এইখানে যে জলের কণাটা রয়েছে, এইখানে যে জলের কণাটা রয়েছে, সে কিন্তু এই সারফেসের সঙ্গে এইদিকে প্রেসার দিচ্ছে, এইদিকে প্রেসার দিচ্ছে বলেই জলটা কিন্তু এইদিকে বেরোচ্ছে। এইদিকে প্রেসার দিচ্ছে বলেই জলটা এদিকে বেরোচ্ছে, যে যে জলের কণাটা এইখানে রয়েছে সে এইদিকে প্রেসার দিচ্ছে, কিন্তু ভেতরে যদি জলের কণা কোনো থাকে সেটা সব ডিরেকশনে প্রেসার দিচ্ছে। এইখানে অলরেডি বলা ছিল, দেখো, ফ্লুইডস এক্সার্ট প্রেসার ইকুয়ালি অ্যাট এ পয়েন্ট, সেটাই পাস্কেলের ল, যে ভেতরে যদি কোনো জলের কণা থাকে সেটার উপর যে প্রেসারটা পড়বে সে কিন্তু চতুর্দিকে সমানভাবে প্রেসারটা দেবে। কিন্তু যদি সেটা কর্নারে থাকে, সারফেসের সংলগ্ন থাকে, এটা সারফেসের সংলগ্ন যদি থাকে, তাহলে সে এই দিকে দেবে, নর্মাল রিয়াকশনে দেবে সারফেসে। ফোর্স অ্যাকশন সারফেস, এই যে সারফেস আছে তখন সেটা সলিডের মতো বিহেভিয়ার করবে, সারফেসের উপরে সে নর্মাল রিয়াকশনে ফোর্স দেবে, প্রেসার দেবে। ঠিক আছে, তাহলে এই দুটো বোঝা হয়ে গেল যে অল ডিরেকশনে কাজ করছে আর সারফেসে নর্মালি কাজ করছে। এরপরে চলে এসে অ্যাটমসফেরিক প্রেসার। অ্যাটমসফেরিক প্রেসারটা কি বলছে? এয়ার ডিউ টু ইটস ওয়েট। অ্যাটমসফেরিক প্রেসার বুঝতে গেলে তোমাকে বুঝতে হবে, যখন কেউ চাঁদে যায় বা অন্য গ্রহে যায়, তাকে স্পেস স্যুট পড়তে হয় তো। কেন স্পেস স্যুট পড়তে হয়? মহাকাশে যখন কেউ যায় স্পেস স্যুট পরে যায় তো। কেন স্পেস স্যুট পরে যায়? মহাকাশে কোনো বাতাস নেই, এয়ার নেই মহাকাশে। এয়ার নেই, তাহলে সেখানে এয়ারের জন্য এই যে প্রেসারটা, এই যে প্রেসারের ভ্যালুটা লেখা আছে, এটাও নেই সেখানে। যেহেতু এয়ার নেই, তাহলে এয়ারের জন্য প্রেসারটাও নেই। তাহলে এয়ারের প্রেসার যদি না থাকে, এয়ারের প্রেসার যদি না থাকে, তোমার শরীরের ভেতর যে ব্লাড রয়েছে, রক্ত মাংস, সেটা কিন্তু বাইরের দিকে প্রেসার দিচ্ছে। শরীরের ভেতরের সমস্ত পদার্থ বাইরের দিকে প্রেসার দিচ্ছে, আর এয়ার ভেতরের, বাইরে থেকে ভেতরের দিকে প্রেসার দিচ্ছে। এই দুটো প্রেসার সেম হওয়ার কারণে তুমি ভালো আছো। যদি আজকের এয়ারটা না থাকে, তোমার শরীর কিন্তু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, ওই ভেতরের প্রেসারটা তোমার শরীরকে ফাটিয়ে দেবে, দিয়ে ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে। তো সেইটা যাতে না হয় সেই জন্য থাকে স্পেস শুটের ভেতর ওই প্রেসারটা শরীরকে দেয়া হয়, আবার শরীর ভেতর থেকে প্রেসার দিচ্ছে, তো সেটা ফোর্স যেরকম দুদিক থেকে লাগলে ক্যান্সেল হয়ে যায়, প্রেসারও দুদিক থেকে লাগলে ক্যান্সেল হয়ে যাচ্ছে, ক্যান্সেল হয়ে গিয়ে মানুষ ঠিক থাকছে। তো এয়ারের এই যে প্রেসারটা, এই প্রেসারটাকে বলছে অ্যাটমসফেরিক প্রেসার। এটার ভ্যালুটা অ্যাপ্রক্সিমেটলি 1.013 ইন্টু 10⁵ পাস্কেল। পাস্কেল একটু আগে পড়েছি, নিউটন পার মিটার স্কোয়ারকে পাস্কেল বলে। তাহলে 1.013 ইন্টু 10⁵ পাস্কেল, 5 পাস্কেল, এটা হচ্ছে প্রেসারের অ্যাপ্রক্সিমেট ভ্যালু। এটা কখন ইয়ে হচ্ছে, ডিক্রিজ করছে, কি ডিক্রিজেস উইথ অল্টিটিউড। কেন ডিক্রিজেস উইথ অল্টিটিউড? কেন, ভালো করে বোঝার চেষ্টা করো কেন ডিক্রিজেস উইথ অল্টিটিউড। এইটা ধরো এয়ার এখান থেকে স্টার্টিং, ঠিক আছে, বায়ুমণ্ডল, পৃথিবীর বায়ুমণ্ডল এখান থেকে স্টার্ট হচ্ছে, আর তুমি আছো এইখানে, ঠিক আছে। এই যে ডিস্টেন্সটা, এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটার জন্যই তো প্রেসারটা ক্রিয়েট হচ্ছে। এই ডিস্টেন্সে যে বায়ুটা রয়েছে সেইটার জন্য প্রেসারটা ক্রিয়েট হচ্ছে, ভালো কথা। আচ্ছা, এইটা ধরো হিমালয়, ধরে নাও এটা হিমালয় পর্বত, ঠিক আছে। এইখানে কেউ যদি থাকে, তার জন্য প্রেসারটা কতটা? এইটুকু? কম কি না? এটা তো বেশি। এই যে প্রেসারটা কেস ওয়ানের ক্ষেত্রে হাইটটা বেশি, লিকুইড কলামের মতো চিন্তা করো। কেস ওয়ানের ক্ষেত্রে হাইটটা বেশি তো, তাহলে হাইট যদি বেশি হয় তাহলে প্রেসারের ভ্যালু বেশি হবে। আচ্ছা, হাইট যদি কম হয়, এখানে হাইটটা কম, তাহলে প্রেসার কম হবে। তাহলে প্রেসারটা কি হলো? ডিক্রিজেস উইথ অল্টিটিউড। তুমি যেরকম পাহাড়ে উঠছো, প্রেসার ডিক্রিজ করে, তখন মানুষের অসুবিধা হয়, শ্বাসকষ্ট হয় প্রেসার ডিক্রিজ করে গেলে, ঠিক আছে। ইনস্ট্রুমেন্ট কি দিয়ে মাপা হয়? ব্যারোমিটার। ব্যারোমিটার অ্যাকচুয়ালি কি? মার্কারি কলাম, তার ভেতর মার্কারি কলাম, আমি একটু আগে বলছিলাম মার্কারি কলামের কথা। চিন্তা করে দেখো তুমি, মার্কারি কলাম 76, মার্কারি, Hg মানে মার্কারি, ঠিক আছে। তাহলে মার্কারির প্রেসারটা কতটা বেশি,
যে মাত্র 76 সেন্টিমিটার মার্কারির যে প্রেসার ইকুয়ালস টু কিলোমিটার অফ এয়ার। এত কিলোমিটার এয়ারের প্রেসার, এখানে কিলোমিটারের পর কিলোমিটার এয়ার আছে, ঠিক আছে, এই ডিস্টেন্সটা সেভারাল কিলোমিটার্স। এই এতটা এয়ারের প্রেসার ইকুইভ্যালেন্ট টু কতটা, 76 সেন্টিমিটার অফ মার্কারি, মানে খুবই কম, চিন্তা করে দেখতে পারো তাহলে মার্কারি প্রেসারটা কতটা বেশি, ঠিক আছে। এরপর একটা ছোট্ট প্রুফ আছে যে এয়ার প্রেসার অ্যাক্টস ইন অল ডিরেকশন, এটা প্রুফ করো যে এয়ার প্রেসার চতুর্দিকে কাজ করে, সব দিকে। দেখো যখন একটা বেলুনকে ফোলানো হয় এক্সপ্যান্ডেড, ইট এক্সপ্যান্ডস ইকুয়ালি। বেলুনটা কি কোনো একদিকে ফুলে যায় আর একদিক ফোলে না, বেলুনটা সব দিকে ফোলে। তার মানে কি প্রুফ হচ্ছে যে এয়ার প্রেসার অ্যাক্ট সেম ইন অল ডিরেকশন, বায়ুমণ্ডলের প্রেসারটা সব দিকে সমানভাবে কাজ করছে, তবেই বেলুনটা সব দিকে সমানভাবে ফুলছে যখন বেলুনে হাওয়া ভরা হচ্ছে, তাই তো? ঠিক আছে। এরপরে নেক্সট আসো আর্কিমিডিস প্রিন্সিপাল। আর্কিমিডিস প্রিন্সিপাল কি বলছে? when a body is partially or completely immersed in a fluid, একটা তরলের ভেতর যখন একটা বস্তুকে সম্পূর্ণভাবে অথবা আংশিকভাবে নিমজ্জিত করা হচ্ছে, হয় পুরোটা ডুবিয়ে দেওয়া হচ্ছে অথবা কিছুটা ডুবছে কিছুটা ভেসে থাকছে, ইট এক্সপিরিয়েন্সেস অ্যান আপওয়ার্ড বুয়েন্ট ফোর্স, এটা একটা উপরের দিকে একটা বল অনুভব করে, ঠিক আছে, যেটা ইকুয়াল টু দ্য ওয়েট অফ দ্য ডিসপ্লেসড ফ্লুইড, ইকুয়াল টু দ্য ওয়েট অফ দ্য ডিসপ্লেসড ফ্লুইড। মানে এফ বি, এটাকে ডিনোটিং করা হচ্ছে এফ বি দিয়ে, বুয়েন্ট ফোর্স, বাবেন্ট ফোর্স। বাবেন্ট ফোর্স ইকুয়ালস টু রো অফ ফ্লুইড, রো অফ ফ্লুইড মানে কি, ফ্লুইডের ঘনত্ব, আচ্ছা, ইন্টু জি, ইন্টু ভি ডিসপ্লেসড, কতটা ভলিউম ডিসপ্লেসড হয়েছে, ঠিক আছে, সেইটার উপর ফোর্স ডিটারমিন করছে, ফোর্স নট প্রেসার, প্রেসার নয় কিন্তু, ভালো করে বুঝি এখানে কেন ভি ডিসপ্লেসড আসবে, কেন ভি ডিসপ্লেসড আসার কথা নয় স্যার, কেন আসছে? আচ্ছা, আমরা প্রেসারের ফর্মুলা কি পড়েছিলাম? প্রেসারের ফর্মুলা আমরা পড়েছিলাম পি ইকুয়ালস টু এফ বাই এ, একটা ফর্মুলা পড়েছিলাম, আর একটা পড়েছিলাম এইচ রো জি, তাই তো? আচ্ছা, এইচটা কি, মানে হাইট। আচ্ছা, হাইটের সঙ্গে যদি হাইট মাল্টিপ্লাই করা হয়, ঠিক আছে, ভালো করে বলি, মানে একটা বক্স আছে তার হাইট হচ্ছে 5 সেন্টিমিটার আর চওড়াও 5 সেন্টিমিটার, যেটাও 5, এটাও 5, তাহলে 5 × 5 কত হচ্ছে, 25 সেন্টিমিটার স্কোয়ার, তাহলে সেটাই তো এরিয়া। আমি ধরে নিলাম এর সঙ্গে আর একটা হাইট মাল্টিপ্লাই করা হলো, হলো, তাহলে না, আচ্ছা হাইট মাল্টিপ্লাই করবো না, ধরো দেখে নাও এক সেকেন্ড। আচ্ছা, এবারে একটা বক্স থাক, এটাও 5, এটাও 5, এটাও 5, ঠিক আছে, তাহলে 5 × 5 × 5 ইকুয়াল টু 125 কিউবিক সেন্টিমিটার, এটাই তো ভলিউম, আর শুধু 5 হলে সেটাই হাইট। আচ্ছা, এইবারে যদি আমরা এই এটাকে এর সঙ্গে গুণ করি তাহলেই ফোর্স চলে আসবে, এইচ ইন্টু এ ইন্টু রো ইন্টু জি, তাই তো? তাহলে এইচ ইন্টু এ করে দিলে কি হবে, এটাকে তুমি ধরে নাও, এটাকে তুমি এটাকে তুমি ধরে নাও না এই হাইট আর উইডথের সমান, তাহলে এইচ ইন্টু এটাই তো তোমার ভলিউম হয়ে যাবে, এইটাই তো তোমার ভি রো জি হয়ে যাচ্ছে। ভি রো জি হচ্ছে কিনা দেখো, ভি ডিসপ্লেসড রো জি, ভি রো জি, তাহলে তোমার ফোর্স চলে আসলো, এটাকে যখন মাল্টিপ্লাই করে দিলাম ইকুয়াল টু ফোর্স, তাহলে ফোর্স ইকুয়ালস টু ভি রো জি, তাহলে এই যে বাউন্ড ফোর্স আমরা তৈরি করছি ভি রো জি, বুঝতে পারলে? আচ্ছা, বাউন্সি এন্ড বাউন্ড ফোর্স, বাউন্সি কি বলছে, টেন্ডেন্সি অফ ফ্লুইড টু এক্সার্ট আপওয়ার্ড ফোর্স, একটা জলের ভেতর যদি তুমি একটা কড়া, বাড়িতে কড়াই আছে সবার, কড়াইকে যদি তুমি ডোবাও তাহলে কি মনে হবে যে জল কড়াইটার ওপর একটা প্রেসার দিচ্ছে, সেই প্রেসার দেওয়াটাকে
সেই প্রেসার দেওয়াটাকে, সেই প্রেসার দেওয়ার যে মানে প্রেসার দেব এই যে ব্যাপারটা, এটাকে বলছে বাবেন্সি। আর সেই প্রেসারটা যখন দিচ্ছে আপথ্রাস্ট ডিউ টু ডিসপ্লেসড ফ্লুইড, যখন কড়াটা খানিকটা ডুবিয়ে দিচ্ছ, খানিকটা যখন তোমার জল বালতিতে যদি জল ভর্তি থাকে, কিছুটা জল পড়ে যাচ্ছে, তাহলে সেই ডিসপ্লেস যে ফ্লুইড, যে ফ্লুইডটাকে ফেলে দিল, তার বদলে যে ওপরের দিকে যে চাপ, সেইটা, বুঝতে পারছো? বাউন্ড ফোর্স কিসের কিসের উপর ডিপেন্ড করছে? ডিপেন্ডস অন ভলিউম সাবমার্সড আর ডেন্সিটি অফ ফ্লুইড। কতটা ভলিউম অফ ওয়াটার তুমি ডিসপ্লেস করছো ওই কড়াটার মাধ্যমে, কড়াটাকে যে ডোবাচ্ছ তার মাধ্যমে কতটা জল বা কতটা তরল তুমি বাইরে ফেলে দিচ্ছ, ডিসপ্লেসড করে দিচ্ছ। ঠিক আছে? ডিসপ্লেসড করছো বা সাবমার্জ করছো, যতটা ভলিউম সাবমার্জ করবে ততটা যদি কানায় কানায় ভর্তি থাকে, তুমি যদি তাতে একটা ছোট্ট ক্রিকেট বল ডোবাও, ক্রিকেট বল, তার ভলিউম কম, কম ভলিউমের জল বের করবে। তুমি যদি একটা বড় ফুটবল, তার ভলিউম বেশি, অনেক বেশি জল ডিসমিস করে দেবে। তাহলে ভলিউম সাবমার্জ, যতটা ভলিউম তুমি দিচ্ছ তার উপর বাউন্সি ডিপেন্ড করছে। আর ডেনসিটি অফ ফ্লুইড, তুমি জলে ডোবাচ্ছ না তুমি তেলে ডোবাচ্ছ না তুমি অন্য তরলে ডোবাচ্ছ, তার ঘনত্ব কত তার উপর depend। ঠিক আছে, তার ঘনত্বের উপর জিনিসটা ডিপেন্ড করছে। এরপরে এসো কন্ডিশন ফর ফ্লোটেশন। কন্ডিশন ফর ফ্লোটেশন কি বলছে? যে ভেসে থাকার যে কন্ডিশন, জিনিসটা জলে ফেলে দিলাম আমি, এবারে কোনো ওপর থেকে কোনো বল প্রয়োগ করে তাকে ডোবাচ্ছি না। ঠিক আছে, কন্ডিশন ফর ফ্লোটেশন মানে আমি সেই বস্তুটাকে জলের ওপর এমনি রেখে দিলাম, জলের ওপর এমনি রেখে দিলাম। ভালো করে বলি, সেই বস্তুটা জলে তলায় চলে যাবে, না জলের ওপরে ভাসবে, না জলের মধ্যে কিছুটা গিয়ে ভাসবে। ঠিক আছে, সেটা বুঝতে হবে। বলছি ফ্লোট কি? রো অফ বডি লেস দেন রো অফ ফ্লুইড। ফার্স্ট কন্ডিশন, যদি বস্তুর ঘনত্ব, বস্তুর ঘনত্ব যদি ফ্লুইডের ঘনত্ব থেকে, ফ্লুইডে তুমি ভাসাচ্ছ, তুমি জলে ভাসাতে পারো, তেলে ভাসাতে পারো, তুমি পারদে ভাসাতে পারো, তুমি যাতে ভাসাচ্ছ, যে ফ্লুইডে তুমি ভাসাচ্ছ সেটাকে, সেই ফ্লুইডের যা ঘনত্ব সেইটা যদি বেশি হয়, ফ্লুইডের ঘনত্ব যদি বেশি হয়, বডির ঘনত্ব যদি কম হয়, তাহলে ভেসে থাকবে। রো অফ বডি লেস দেন রো অফ ফ্লুইড, বস্তুর ঘনত্ব ফ্লুইডের ঘনত্বের চেয়ে কম হলে বস্তু ভেসে থাকে। সিঙ্ক কখন বলছে? রো অফ বডি গ্রেটার দেন রো অফ ফ্লুইড। ঠিক আছে, রো অফ বডি গ্রেটার দেন রো অফ ফ্লুইড, তাহলে বস্তুটা যদি ঘনত্ব বেশি হয় ফ্লুইডের ঘনত্বের থেকে, তাহলে তোমার তখন বস্তুটা ডুবে যাবে। যেরকম ধরো, ধরে নাও একটা লোহার বলকে ফেলে দিলি জলের উপর, অবশ্যই ডুবে যাবে। কেন? লোহার ঘনত্ব অনেক বেশি জলের ঘনত্বের চেয়ে, সেই জন্য ডুবে যাবে। আচ্ছা, এবারে ধরো তুমি, এবার আইস এক্সাম্পলে দেওয়াই রয়েছে, বরফকে যদি জলে ফেলে দাও, বরফকে জলে ফেলে দিলে আইস ড্রিঙ্ক যখন বানানো হয় জলের উপর ভেসে থাকে। কেন? বরফের ঘনত্ব 0.9 আর জলের ঘনত্ব 1, জলের ঘনত্ব 1, তাহলে জলের ঘনত্ব বেশি, সেই জন্য আইসটা ভেসে থাকে। এরপর হচ্ছে সাসপেন্ড। সাসপেন্ড কি? রো অফ বডি ইকুয়াল টু রো অফ ফ্লুইড, যদি কোনো কারণে বস্তুর ঘনত্ব আর তরলের ঘনত্ব সেম হয়ে যায়, একই হয়ে যায়, যদি বস্তুর ঘনত্ব আর তরলের ঘনত্ব সেম হয়ে যায়, তাহলে সেটা ডুবে ভাসবে। তার মানে কি? বস্তুটা ডুবে যাবে জলের মধ্যে, এই ধরো জল, ঠিক আছে, বস্তুটাকে রাখলে বস্তুটা ডুবে যাবে, এইখানে ভাসবে, এইটা জলের তলা, জলের তলায় যাচ্ছে, ডুবে ভাসছে। ঠিক আছে, বস্তুটা ডুবে ভাসছে। বুঝতে পারা গেল? এটাকে বলছে কন্ডিশন ফর ফ্লোটেশন। এরপরে এসো অ্যাপ্লিকেশন অফ আর্কিমিডিস প্রিন্সিপাল। আর্কিমিডিস প্রিন্সিপালের অ্যাপ্লিকেশন কি বলছে? আমাদের জাহাজ তৈরি করতে, সাবমেরিন তৈরি করতে হচ্ছে, জাহাজ আর সাবমেরিন, সাবমেরিন যখন তৈরি হয়
এটা তোমাদের একটা ইম্পর্টেন্ট মানে ইন্টারেস্টিং কনসেপ্ট বলি। সাবমেরিন যখন তৈরি হয়, সাবমেরিন তোমরা কি জানো, জলে ডুবতে পারে আবার ভাসতে পারে। করে করে বলো তো? সাবমেরিন যখন ভাসে, সাবমেরিনের ভেতর অনেকগুলো চেম্বার থাকে, সেই চেম্বার গুলো সাবমেরিন খালি করে দেয়, সেগুলো জল ভর্তি করে। জল ভর্তি করলেই ওয়েট বেড়ে যাবে, ওয়েট বেড়ে যাওয়া মানে জলের তলায় চলে যাবে, ঠিক আছে? ওয়েট বেড়ে যাওয়া মানে তার অ্যাকচুয়াল ঘনত্বটা বেড়ে যাবে না? ঘনত্ব মানে কি? ঘনত্ব মানে কি? ওয়েট, একটুখানি জায়গায় পার ইউনিট এরিয়াতে ওয়েটটা কত, সেটাই ঘনত্ব, ঠিক আছে? তাহলে সাবমেরিন যদি ভেতরে জল ভরে নেয়, একটা জায়গা ধরো তার চেম্বার আছে, ফাঁকা আছে চেম্বারটা, তার ভেতর পুরো জল ভর্তি হয়ে গেল, সেই তাহলে ওয়েটটা বেড়ে গেল, সাবমেরিনটা তলায় চলে গেল। আবার যখন সাবমেরিনকে ওপরে উঠতে হবে, সেই জলগুলো ছেড়ে দেবে, তার ঘনত্ব কমে যাবে, আবার সে জলের উপর উঠে আসবে। আচ্ছা, হট এয়ার বেলুন, হট এয়ার বেলুন এই আকাশে যে ভেসে থাকবে এ করবে, এইসবের জন্য আর্কিমিডিস প্রিন্সিপালের অ্যাপ্লিকেশন তুমি বলতে পারো। হাইড্রোমিটার, লিকুইডের ডেন্সিটি মাপা হয় এই মিটারের সাহায্যে, হাইড্রোমিটারের সাহায্যে লিকুইডের ডেন্সিটি মাপা। আর ডিটারমাইনিং পিওরিটি অফ মেটালস, মেটালের পিওরিটি মাপার জন্য আর্কিমিডিসের তত্ত্ব ব্যবহার করা হয়, ঠিক আছে? এগুলো হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন তোমরা বলতে পারো। এরপরে কিছু কোয়েশ্চেন্স আছে, যে এক্সপ্লেন হোয়াই ড্যামস আর থিকার এট বটম। কেন মোটা হয়? কারণ তলার দিকে প্রেসার বেশি হয়, তোমরা জানো, এটাকে তোমরা রেডি করবে অ্যাজ এ থিওরিটিক্যাল কোয়েশ্চেন, থিওরিটিক্যাল কোয়েশ্চেন হিসেবে রেডি করবে। হোয়াই ডাজ শার্প নাইফ কাট বেটার? শার্প নাইফ হলে তার এরিয়াটা কম হচ্ছে, এরিয়াটা যখনই কম হচ্ছে প্রেসারটা বেশি হচ্ছে, প্রেসার বেশি হওয়া মানে কাট বেটার করছে, এটাকে থিওরি হিসেবে এটাও লিখবে। হোয়াই ডাজ টেকেন টু হাই অল্টিটিউড? হাই অল্টিটিউডে নিয়ে গেলে প্রেসার কমে যাচ্ছে, তার উপর অ্যাটমসফেরিক প্রেসারটা কমে যাচ্ছে, ভেতরের প্রেসার সেম আছে, বাইরে থেকে প্রেসারটা কমে যাচ্ছে, তাহলে সে আরেকটু এক্সপ্যান্ড করে যাচ্ছে। ডিফাইন বোয়েন্ট ফোর্স, বোয়েন্ট ফোর্সের ডেফিনেশন। আচ্ছা, ড্র ডায়াগ্রামস ফর ব্যারোমিটার এন্ড ফ্লোটিং বডি, এগুলোর এক্সপেরিমেন্টের তোমরা থিওরিটিক্যাল হিসেবে রেডি করতে পারো। কিছু নিউমেরিক্যালসও দেওয়া আছে, ফাইন্ড প্রেসার এট 20 মিটার ডেপথ ইন ওয়াটার, রো, রো এইচজি, এটা ধরো সলভ করবে। আর কিউ, রো 5 টেলিগ্রাম গ্রুপে জানাবে। প্রেসার প্রেসার 1 5 বার 5, approximate value 10 বার 5। আর পাস্কেলস ল হাইড্রোলিক্সের জন্য, আর রোটেশন, এগুলো আমরা পড়লাম, ঠিক আছে? তাহলে চলো, আপাতত থ্যাংক ইউ। 5 থেকে 10 মিনিটের পরে এই ভিডিওটি নেক্সট পার্ট আবার শুরু হবে, ঠিক আছে? টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবে, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবে @study setu academy, ঠিক আছে? টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাবে। ওকে, থ্যাংক ইউ।
হ্যালো হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। ব্রেকের পর চলে এসেছি। তো আজকে সেকেন্ড টপিক হচ্ছে ফ্রিকশন। তো চলো শুরু করা যাক। ফ্রিকশন, ফার্স্ট ইন্ট্রোডাকশন টু ফ্রিকশন। ফ্রিকশন কি? ফ্রিকশন ইজ দ্য ফোর্স দ্যাট অপোজেস রিলেটিভ মোশন অর দ্য টেন্ডেন্সি অফ মোশন। ফ্রিকশন কি বলছে? যে এটা এক প্রকারের বাধা প্রদানকারী বল, যেটা গতিকে বাধা দিচ্ছে, হয় গতিকে কমিয়ে দিচ্ছে অথবা গতি হওয়া থেকে আটকে দিচ্ছে। ইন কন্ট্যাক্ট, যে দুটো সারফেস কন্ট্যাক্টে আছে। যেরকম কি বলছে, ফার্স্ট এক্সাম্পল কি বলছে, বল আ বল স্লোজ ডাউন অন দা গ্রাউন্ড। মাটিতে বল যখন গড়িয়ে যাচ্ছে, কিছু দূর গিয়ে বলটা আস্তে হয়ে যাচ্ছে। উই ক্যান ওয়াক উইদাউট স্লিপিং। আমরা মাটির ওপর পা রেখে হাঁটতে পারছি, ফ্রিকশন আছে বলে। ফ্রিকশন না থাকলে আমরা স্লিপ খেয়ে যেতাম। ঠিক আছে। কার টায়ার্স গ্রিপ দ্য রোড। গাড়ির চাকা রাস্তার উপর দিয়ে যে গড়াচ্ছে, সেটার কারণে ফ্রিকশন। যদি ফ্রিকশন না থাকতো, গাড়ি কিন্তু এক জায়গায় থেমে থাকতো আর চাকা ঘুরে যেত, গাড়ি এগাতো না, গাড়ি আর এগাতে পারতো না। নোট কি বলছে, ফ্রিকশন অলওয়েজ অ্যাক্টস প্যারালাল টু দ্য সারফেস অ্যান্ড অপোজিট টু মোশন। প্যারালাল টু সারফেস অ্যান্ড অপোজিট টু মোশন। সাপোজ there is a ball and there is a surface. বলটা অবশ্যই সারফেসকে টাচ করে আছে, অবশ্যই সারফেসকে টাচ করে আছে। বলটা যাচ্ছে এই দিকে, রোল করছে, রোল করার ফলে মোশন হচ্ছে এই দিকে। ঠিক আছে, রোল করছে এদিকে, মোশন হচ্ছে এদিকে। তাহলে ফ্রিকশন, মোশন এদিকে হচ্ছে, ফ্রিকশন অপোজিট টু দ্য মোশন, ফ্রিকশন অপোজিট টু দ্য মোশন কাজ করবে। আর সারফেসের প্যারালাল, ভালো করে খেয়াল করো, এই সারফেসের প্যারালাল। তো প্যারালাল টু অপোজিট টু মোশন ফ্রিকশন কাজ করবে। একটা বল আছে, সার্কেল ভেবে নেবে অনেকে। ঠিক আছে। তো কজ আর নেচার অফ ফ্রিকশন, ফ্রিকশন কেন হচ্ছে, যদি আমরা মাইক্রোস্কোপিক ভিউতে যাই, মাইক্রোস্কোপিক ভিউতে যদি আমরা যাই, ফ্রিকশন কেন হচ্ছে না, সারফেসেস দো অ্যাপিয়ারিং স্মুথ হ্যাভ টাইনি ইরেগুলারিটিস। সারফেস যেগুলোকে আমরা স্মুথ সারফেস বলে মনে করছি খালি চোখে, সেগুলোর ভেতর ছোট 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 ইরেগুলারিটিস আছে, মানে সেটা একদম প্লেন নয়। ঠিক আছে, সেটা একেবারে প্লেন নয়, তার মধ্যে রাফনেস আছে। এবার সেই যখন দুটো সারফেস টাচ করছে, দুটো সারফেস যখন টাচ করছে, সেই রাফনেস গুলো ইন্টারলকিং হয়ে যাচ্ছে, একটা আরেকটার সঙ্গে আটকাচ্ছে, আটকে মোশনটাকে রেজিস্ট করছে, মোশনটাকে কমিয়ে দিচ্ছে। ঠিক আছে। অলসো কজড বাই মলিকুলার অ্যাট্রাকশন বিটুইন সারফেস, দুটো সারফেসের মধ্যে আণবিক লেভেলে বা পারমাণবিক লেভেলে অ্যাট্রাকশনের কারণেও ফ্রিকশন কাজ করে। তাহলে ফ্রিকশন কিসের ওপর ডিপেন্ড করছে না, নেচার অফ দ্য সারফেস, সারফেসের প্রকৃতি, অ্যান্ড দ্য নর্মাল ফোর্স প্রেসিং দেম টুগেদার। নর্মাল ফোর্সটা কি জন্য আসছে, এই নর্মাল ফোর্স ওয়ার্ডটা খুব সিগনিফিক্যান্স আছে। নর্মাল ফোর্সটা আসছে ডিউ টু ওয়েট, ওয়েটের কারণে আসছে নর্মাল ফোর্সটা। ঠিক আছে, নর্মাল ফোর্সটা আসছে ওয়েটের কারণে। ঠিক আছে, নর্মাল ফোর্স যদি বেশি হয়, ফ্রিকশন বেশি হবে, তার মানে ওয়েট বেশি হলে ফ্রিকশন বেশি হবে, এটা মনে রাখতে হবে। তাহলে নেচার অফ সারফেস অ্যান্ড নর্মাল ফোর্স। ডাইরেকশন অফ ফ্রিকশনাল ফোর্স কি বলছে, ফ্রিকশন অলওয়েজ অপোজিটস দ্য মোশন আর ইন্টেন্ডেড মোশন। পুশিং আ বক্স, পুশিং আ বক্স, free body diagram, force you apply static friction. Friction example, if you push a box right, friction acts left. If you try to stop a moving object, friction acts opposite its velocity. মুভিং অবজেক্ট আসছে, তুমি স্টপ করার চেষ্টা করবে, তাহলে ফ্রিকশন কোন দিকে কাজ করবে, তার ভেলোসিটি এইদিকে, ফ্রিকশন কাজ করবে এইদিকে, ফ্রিকশন উল্টো দিকে কাজ করবে। আচ্ছা, তুমি ওই বক্সটাকে যদি ঠেলো, ফ্রিকশন উল্টো দিকে কাজ করবে। ঠিক আছে, ফ্রিকশন সবসময় মোশনকে অপোজ করে বা হতে দেয় না। ঠিক আছে, ইন্টেন্ডেড মোশন, যে মোশনটা হয়ে যাওয়ার কথা ছিল সেটাকে হয়তো হতে দিচ্ছে না। আচ্ছা, এই গ্রাফটা একটু পরে বুঝবে, গ্রাফটা এখন দরকার নেই, দু তিনটে স্লাইড পরেই বুঝতে হবে। টাইপস অফ ফ্রিকশন, টাইপস অফ ফ্রিকশন কি বলছে, স্ট্যাটিক ফ্রিকশন, ফোর্স হুইচ প্রিভেন্টস মোশন, অ্যাক্টস when object is at rest। বক্স
and this is surface. Force applied. অ্যাপ্লাইড ফোর্স, তাই তো? হচ্ছে বক্সটা যেতে চাইছে, নো মোশন, নো মোশন, কোনো মোশন আসছে না, কারণ এইখানে ফ্রিকশন কাজ করছে। স্ট্যাটিক ফ্রিকশন, স্ট্যাটিক ফ্রিকশন কাজ করছে। এই স্ট্যাটিক ফ্রিকশনটাই ভালো করে খেয়াল করো, এইটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন। যেরকম তুমি ফোর্স বাড়াচ্ছ ফ্রিকশন বাড়ছে, ফোর্স বাড়াচ্ছ ফ্রিকশন বাড়ছে, ঠিক আছে? এরপর যখনই সে চলা শুরু করলো ফ্রিকশন খানিকটা কমে যায়। স্ট্যাটিক ফ্রিকশন ইজ দ্য হাইয়েস্ট ফ্রিকশন, স্ট্যাটিক ফ্রিকশন ইজ দ্য হাইয়েস্ট ফ্রিকশন, ঠিক আছে? দ্যাট ক্যান হ্যাপেন। এরপর হচ্ছে কাইনেটিক ফ্রিকশন বা স্লাইডিং ফ্রিকশন। স্লাইডিং ফ্রিকশন কি? দ্য ফোর্স দ্যাট অপোজেস মোশন অফ এ মুভিং বডি। একটা বডির মোশন আছে, মুভ করছে, সেই মোশনটাকে ও অপোজ করছে। অলমোস্ট কনস্ট্যান্ট ওয়ান্স মোশন বিগিনস, মোশন শুরু হয়ে গেলে কনস্ট্যান্ট থাকছে। অলওয়েজ লেস দ্যান স্ট্যাটিক ফ্রিকশন। ভালো করে দেখো, অলওয়েজ লেস দ্যান স্ট্যাটিক ফ্রিকশন। স্ট্যাটিক ফ্রিকশন এইখানে, আর কাইনেটিক ফ্রিকশন বা স্লাইডিং ফ্রিকশন এইখানে, অলওয়েজ লেস দ্যান, তার থেকে কম। এরপর হচ্ছে রোলিং ফ্রিকশন। রোলিং ফ্রিকশন কি? হোয়েন ওয়ান বডি রোলস ওভার অ্যানাদার, যেরকম হুইল, যেরকম হুইল, হুইল যখন যাচ্ছে বা বল বিয়ারিং, এটা হচ্ছে রোলিং ফ্রিকশন। এটা যখন যাচ্ছে, এর যে ফ্রিকশনটা, এর ফ্রিকশনটা হচ্ছে রোলিং ফ্রিকশন, ঠিক আছে? আর এখানে একটা বক্স, সারফেস, অ্যাপ্লাইড ফোর্স, এদিকে হচ্ছে মুভিং, মুভিং বক্স, ঠিক আছে? ফ্রিকশন, এটা হচ্ছে কাইনেটিক ফ্রিকশন, ঠিক আছে? কাইনেটিক ফ্রিকশন এটা। রোলিং ফ্রিকশন কি? রোলিং ফ্রিকশন সবচেয়ে কম, লিস্ট অ্যামং দ্য অল থ্রি টাইপস। লিস্ট হওয়ার জন্যই দ্যাটস হোয়াই হুইলস ইউজ দ্য ভেহিকেলস, ভেহিকেলস ইউজ হুইলস। এই জন্যই ভেহিকেল গুলো হুইল ইউজ করে, না হলে চাকাটা বক্স টাইপের হতো যদি স্ট্যাটিক ফ্রিকশন বা কাইনেটিক ফ্রিকশন যদি সবচেয়ে লোয়েস্ট হতো। রোলিং ফ্রিকশন সবচাইতে কম, সেই কারণেই গাড়িতে হুইল ইউজ করা হয়, ঠিক আছে? আচ্ছা, এরপরে চলে আসো কম্প্যারিজন টেবিলে। স্ট্যাটিক ফ্রিকশন এক্সাম্পল কি? বুক জাস্ট অ্যাবাউট টু স্লাইড, বইটা স্লাইড হবে বাট এখনো হয়নি। দিস ইজ হাইয়েস্ট। নোট কি? দিস প্রিভেন্টস মোশন, মোশন হতে দিচ্ছে না, মোশনটাকে হতে দিচ্ছে না। কাইনেটিক ফ্রিকশন কি? বুক স্লাইডিং অন দ্য টেবিল, বইটা স্লাইড করে করে টেবিলের উপর দিয়ে যাচ্ছে যখন, তখন সেটা হচ্ছে কাইনেটিক ফ্রিকশন। ম্যাগনিটিউড কি? লোয়ার, হাইয়েস্টের থেকে কম। এটা কি? অপোজেস মোশন, মোশনটাকে অপোজ করছে বাট প্রিভেন্ট করতে পারছে না, বাধা দিচ্ছে বাট থামাতে পারছে না। রোলিং ফ্রিকশন কি? বল রোলিং অন দ্য ফ্লোর, একটা মেঝের ওপর বল গড়িয়ে যাচ্ছে, তো এটা হচ্ছে লোয়েস্ট, এটার ম্যাগনিটিউডটা সবচাইতে কম। ইট ইজ ইউজড ইন হুইলস অ্যান্ড বিয়ারিংস, বিয়ারিংসে ইউজ হয়, বল বিয়ারিং আর গাড়ির চাকাতে, ঠিক আছে? ফ্যাক্টরস এফেক্টিং ফ্রিকশন, ফ্রিকশনকে কি কি ফ্যাক্টর এফেক্ট করছে? ফার্স্ট হচ্ছে নেচার অফ সারফেস, স্মুথ ভার্সেস রাফ। যদি রাফ সারফেস হয়, রাফার দ্য সারফেস মোর দ্য ফ্রিকশন, ফ্রিকশন তত বেশি হবে যত রাফ হবে, ঠিক আছে? নর্মাল রিয়াকশন, হেভিয়ার বডি মোর মোর ফ্রিকশন, বলা আছে অলরেডি, বডি যত হেভিয়ার হবে তত বেশি ফ্রিকশন হবে। স্টেট অফ সারফেস, পলিশড, লুব্রিকেটেড, ওয়েট, এগুলোর উপরেও ফ্রিকশন ডিপেন্ড করে। এগুলোর ক্ষেত্রে কিন্তু ফ্রিকশন কমে যাবে, পলিশ করলে, ভিজে করলে বা লুব্রিকেশন দিলে ফ্রিকশন তখন কমে যাবে। টাইপ অফ মোশন, মোশনটা কিরকম? স্লাইডিং মোশন না রোলিং মোশন? স্লাইডিং হলে ফ্রিকশন বেশি, স্লাইডিং এ বেশি, রোলিং এ কম। যদি মোশনটা রোলিং মোশন হয় তাহলে ফ্রিকশন কম, ঠিক আছে? অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ ফ্রিকশন কি বলছে?
অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ বলছে যে হেল্পস আস ওয়াক অর রান, আমাদেরকে হাঁটতে বা চলতে সাহায্য করে। সেকেন্ড। হ্যালো হ্যালো, সরি ফর দ্য ব্রেক। হুম, তো নেক্সট হচ্ছে অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ ফ্রিকশন। ঠিক আছে, ফার্স্টে কি বলছে, হেল্পস আস ওয়াক অর রান। হেল্পস আস ওয়াক অর রান মানে আমাদেরকে হাঁটতে বা চলতে সাহায্য করছে, দৌড়তে। এনাবেলস ভেহিকেল টু মুভ। একটু আগেই বললাম যে যদি ফ্রিকশন না থাকতো তাহলে গাড়ির চাকা ঘুরতো, গাড়ির চাকা ঘুরবে কিন্তু গাড়ি এগাতো না, গাড়ির চাকাটা রাস্তার সঙ্গে কোনো গ্রিপিং পেতো না, তাহলে গাড়ি এগোবে না। ব্রেকস ওয়ার্ক ডিউ টু ফ্রিকশন, ব্রেকটাও সেই জন্য কাজ করছে ফ্রিকশন আছে বলে। ইউজড ইন লাইটিং, লাইটিং আ ম্যাচস্টিক, একটা দেশলাই কাঠি জ্বালাতে বা স্ক্রু টাইট করার জন্য, লেখার জন্য, সবকিছুতে ফ্রিকশন ইউজ হচ্ছে। ঠিক আছে। ডিসঅ্যাডভান্টেজ কি, কজেস ওয়্যার অ্যান্ড টিয়ার অফ মেশিন, মেশিনে খারাপ হয়ে যেতে পারে ফ্রিকশনের জন্য। ফ্রিকশনের জন্যই এনার্জি হিট হিসেবে ওয়েস্ট হচ্ছে, হিট হিসেবে ওয়েস্ট হচ্ছে। স্লোজ ডাউন মুভিং অবজেক্ট, মুভিং অবজেক্টকে আস্তে করে দিচ্ছে ফ্রিকশন। আর রিডিউসেস এফিসিয়েন্সি ইন ইঞ্জিনস অ্যান্ড মেশিন, মেশিন বা ইঞ্জিনের এফিসিয়েন্সি ফ্রিকশনের দরুন কমে যাচ্ছে। এগুলো হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। আচ্ছা, মেথডস টু রিডিউস ফ্রিকশন, আমরা ফ্রিকশনকে শেষ করতে চাই না, শেষ করলে আমাদের অনেক অসুবিধে, বাট উই ওয়ান্ট টু রিডিউস ইট, মিনিমাইজ ইট। কি করে হতে পারে, লুব্রিকেশন ফার্স্ট স্টেপে। অয়েল গ্রিস রিডিউস কন্ট্যাক্ট ইরেগুলারিটিস, তো একটা সার্ফেসের সঙ্গে একটা সার্ফেসের যে ইরেগুলারিটির যে কন্ট্যাক্ট হচ্ছে বলা হয়েছিল, সেইটা কমাতে সাহায্য করে অয়েল বা গ্রিস। দ্যাটস দ্য লুব্রিকেশন কামস ইন। লুব্রিকেশনে ইউজ হচ্ছে। পলিশিং, পলিশিং কি বলছে, স্মুদার সারফেস লেস ইন্টারলকিং, যত সারফেসটা স্মুথ হবে ইন্টারলকিংটা কম হবে। এই যে সারফেসের ইরেগুলারিটির মধ্যে ইন্টারলকিং হচ্ছে, এই ইন্টারলকিংটা তত কম হবে যত স্মুথ হবে। ইউজ অফ হুইল আর বল বিয়ারিং, বল বিয়ারিং বা হুইল ইউজ করি কি করে না, করার জন্য কনভার্ট দ্য স্লাইডিং টু রোলিং ফ্রিকশন, স্লাইডিং ফ্রিকশনটা রোলিং ফ্রিকশনে চেঞ্জ হয়ে যাচ্ছে, সেই জন্য ফ্রিকশন কমে যাচ্ছে। নয়েজটাকে একটু ইগনোর করবে, হ্যাঁ। স্ট্রিম লাইনিং রিডিউসেস এয়ার অর ওয়াটার রেজিস্ট্যান্স, অ্যারোডাইনামিক শেপ, প্লেনের যে শেপটা হয়, প্লেনের শেপটা কেন দেওয়া হয়, এয়ারের যে রেজিস্ট্যান্সটাকে, এয়ারের রেজিস্ট্যান্সটাকে যাতে ও রিডিউস করতে পারে, সেই অ্যারোডাইনামিক শেপ, ওই শেপে দিয়ে আমরা ফ্রিকশনকে রিডিউস করতে পারি। আর ইউজ অফ অ্যান্টি ফ্রিকশন কোটিং, অ্যান্টি ফ্রিকশন কোটিং আছে বা এয়ার কুশন আছে, সেগুলো দিয়ে আমরা ফ্রিকশনকে রিডিউস করতে পারি। বাট আমরা কিন্তু চাই না ফ্রিকশন শেষ হোক, আমরা চাই ফ্রিকশন কমুক। ঠিক আছে, এই অবধি কনসেপ্ট কিছু আছে, দেখে নাও। যে ফ্রিকশন ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ কন্ট্যাক্ট এরিয়া, মানে ফর গিভেন এন অ্যান্ড সারফেস, মানে একটা বক্স আছে, এইটুকু বক্স, ঠিক আছে, ওয়েট, ওয়েট ইকুয়ালস টু W1, ঠিক আছে, হলো। আর এবার একটা এত বড় বক্স আছে, এটারও ওয়েট ইকুয়ালস টু W1, তাহলে দুজনের নর্মাল রিয়াকশন সেম হবে কিনা, এটারও N1 হবে, এটারও N1 হবে, নর্মাল রিয়াকশন সেম, তাহলে সারফেসটা, তাহলে তোমাদের সারফেসটা কি হচ্ছে, নর্মাল রিয়াকশন যদি সেম হয়, নর্মাল রিয়াকশন সেম হওয়া মানে সারফেসটা তোমার বড় হচ্ছে, এটা হচ্ছে সারফেস বড়। দেখো, সারফেস অফ অবজেক্ট টু ইজ গ্রেটার দেন সারফেস অফ অবজেক্ট ওয়ান, তাই তো, সারফেস অফ অবজেক্ট টু ইজ গ্রেটার দেন সারফেস অফ অবজেক্ট ওয়ান। বাট যেটা সত্ত্বেও, সেটা সত্ত্বেও যেটা হচ্ছে, বাট
সরি, friction of both objects are সেম, দুটো অবজেক্টের ফ্রিকশন সেম হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে ফ্রিকশন ইনক্রিজেস উইথ রাফনেস, রাফ যত হবে তত ফ্রিকশন বাড়বে। ফ্রিকশনাল ফোর্স ইজ সেলফ অ্যাডজাস্টিং আপ টু ইটস ম্যাক্সিমাম ভ্যালু। যখন স্ট্যাটিক ফ্রিকশন হচ্ছে, যখন স্ট্যাটিক ফ্রিকশন, তুমি যখন অ্যাপ্লাইড ফোর্সটা বাড়াচ্ছ, বক্সটা যাচ্ছে না, আরো বাড়াচ্ছ যাচ্ছে না, আরো বাড়াচ্ছ যাচ্ছে না, তাহলে কেন যাচ্ছে না? কারণ ফ্রিকশনাল ফোর্সও সেই অনুপাতে বাড়ছে, সেলফ অ্যাডজাস্ট করছে। ফ্রিকশনাল ফোর্স সেলফ অ্যাডজাস্ট করছে আপ টু ইটস ম্যাক্সিমাম ভ্যালু, ম্যাক্সিমাম ভ্যালু পর্যন্ত তুমি দিলে গেল না, তার বেশি তুমি যখন দিচ্ছ তখন ও যাচ্ছে, তখন ও সেলফ অ্যাডজাস্ট না করে একটা ভ্যালুতে চলে আসছে, সেটাও তো সেলফ অ্যাডজাস্টই করছে। তার মানেটা কি? ফ্রিকশনাল ফোর্স ইজ সেলফ অ্যাডজাস্টিং, নিজে থেকেও অ্যাডজাস্ট হচ্ছে। ওয়ান্স মোশন বিগিনস কাইনেটিক ফ্রিকশন বিকামস কনস্ট্যান্ট। আগেও বলেছি যে কাইনেটিক ফ্রিকশন যখনই মোশন শুরু হয় কনস্ট্যান্ট থাকে। কুইক সামারি ফ্রিকশন সম্বন্ধে এটুকু করলেই হবে। কি কি আছে দেখো, ফ্রিকশন অপোজেস মোশন, ডাইরেকশন কি থাকে? অপোজিট টু অ্যাপ্লাইড ফোর্স, স্ট্যাটিক কাইনেটিক রোলিং, স্ট্যাটিক সবসময় বেশি, তারপর কাইনেটিক, তারপর রোলিং, এটা অলওয়েজ ট্রু। ফ্রিকশন ইউজফুল বোথ ইয়েস, ওয়াকিং অ্যান্ড নো, মেশিন লস। কেন? ওয়াকিং, রানিং, রাইটিং, স্ক্রু টাইটেনিং, ডিফারেন্ট ডিফারেন্ট কাজের জন্য ফ্রিকশন কাজে লাগে, ইয়েস। অ্যান্ড নো কেন? মেশিন লস, হিট ডিসিপেশন, ঠিক আছে, ওয়্যার অ্যান্ড টিয়ার, এসবের কারণে নো। দুটোর ব্যাপারে মিনিমাইজ করা যেতে পারে, ইয়েস। কি কি দিয়ে? লুব্রিকেশন, রোলিং ফ্রিকশন, পলিশিং, এগুলো দিয়ে ফ্রিকশনকে মিনিমাইজ করা যেতে পারে। এটা ফ্রিকশনের কুইক সামারি। কিছু কোয়েশ্চেন্স আছে, এই কোয়েশ্চেন্স গুলো দেখবে। হোয়াই ক্যান উই ওয়াক অন রাফ গ্রাউন্ড বাট নট অন আইস? হোয়াট হ্যাপেন্স টু ফ্রিকশন when oil is applied? Name one situation where friction is useful and one where is harmful. Why is rolling friction less than sliding friction? What is the direction of friction when a car moves forward? এই কোয়েশ্চেন গুলো তোমরা দেখবে। ফর এনি প্রবলেম গো টু টেলিগ্রাম গ্রুপ অ্যান্ড আস্ক, ঠিক আছে। তো আজকের সেশন এই পর্যন্তই। এই ভিডিওটা তোমাদের আপলোড হয়ে যাবে আজকে সোমবার, ঠিক আছে, সোমবার দিন আপলোড হয়ে যাবে। তো প্রবলেম থাকলে এই টেলিগ্রাম চ্যানেল দেওয়া রয়েছে, দেখে নাও। আবারও লিখে দিচ্ছি, এর আগের পার্টেও লিখে দিয়েছি। টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাবে, ঠিক আছে। থ্যাংক ইউ, বাই বাই।